আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 36, 37, 38। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই রেস্ট নিয়ে আবার আড্ডায় বসেছে। মেঘ তো রেস্ট করতে যেতেই চায়নি। আবির এক প্রকার মেঘকে জোর করেই নিয়ে গেছে। সর্বদা মেঘের প্রতি আবির যত্নশীল, কিন্তু বর্তমানে যত্নের পরিমাণটা যেন আরও বেড়ে গেছে। আজকাল কোনো কারণেই আবির মেঘের উপর রাগ দেখায় না। নিজেকে সর্বদাই শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করে। আবির সবসময় চায় তার অষ্টাদশী হাসি মুখে সুখে থাকুক, কিন্তু বর্তমানে মেঘের এতটাই মুড সুইং হয় যে তার আবির নিজেই বুঝতে পারে না। মেঘের মুডের অবস্থা এখন এই ভালো তো এই খারাপ। এই যে কিছুক্ষণ আগের কথা, মেঘকে দুপুরে খাওয়ার পর রেস্টের জন্য আবির রুমে আসতে বলায় এখন মেঘের মন খারাপ। অন্যদিকে ঘুরে শুয়ে আছে, আবিরের দিকে তাকাচ্ছেই না। আবির জোর করে মেঘকে নিজের দিকে ফিরে বুকে নিয়ে শুয়ে আছে। বন্যা আর মিম এক রুমেই আছে। দুজনের গল্পের মাঝে হঠাৎ ঝংকার তুলে বন্যার ফোনটি বেজে উঠল। বন্যা ফোনটি হাতে নিয়েই দেখল তানভীর কল দিয়েছে। তাই ফোন নিয়ে ব্যালকনির দিকে গেল। বন্যার কাণ্ডে মিম মিটিমিটি হাসছে। আসসালামু আলাইকুম। তানভীর মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বন্যা বলল, তেমন কিছু না, মিমের সাথে গল্প করছিলাম। তানভীর বলল, ও খেয়েছো? বন্যা বলল, একটু আগে। আপনি খেয়েছেন? ওদের কথোপকথনের মাঝখানে মিম বলে উঠল, বৌমুনি তুমি কথা বলো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি। বন্যা ইশারায় জানালো ঠিক আছে। মিম ছাদের দিকে চলে গেল। মাহমুদা খানের বাগানে নানা ধরনের ফুল দেখেই মনটা জুড়িয়ে যায়। গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, হাসনাহেনা, জবাসহ রং বেরঙের ফুল। মিম আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে সকল ফুলগুলোকে। যেই একটা গোলাপ ছিঁড়তে যাবে ঠিক তখনই কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, ফুল ছুঁড়ছ কেন? হঠাৎ করে এই দুপুরবেলা ছাদে কারো কণ্ঠ পেয়ে মিম ভয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে একটা হাত মিমের মুখ চেপে ধরল। মিম ভয়ে চোখ খিচে আছে। আরিফ মিমের ভয়ের তো মুখের পানে দৃষ্টি রেখে বলে উঠল, দিনের বেলায় আমাকে দেখলে তোমার এত ভয় লাগে, আর তাহলে রাতে? এটুকু বলেই আরিফ খেয়াল করলো মিম পিটপিট করে তাকাচ্ছে। মিম চোখ খুলে দেখল আরিফ ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মিম আরিফের চোখের পানে তাকিয়ে ভয়ার্ত চোখে জিজ্ঞেস করলো, আপনি? আরিফ একটু রহস্যময় হেসে বলল, আমি। ভয় পেয়েছো জান? মিম নিজেকে একটু সামলে দাঁত খিচিয়ে বলে উঠল, ভয় পাবো কেন? আর আপনি কোথা থেকে একটু পরপর উদয় হন বলুন তো? আরিফ বলল, তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক। আরিফ বলল, আমি পাগল না, তুমি পাগলি। কারণ তুমি বুঝতে পারো না যে তোমার ভেতরেই আমি উদয় হই, আবার তোমাতেই অস্ত্র যাই। তুমি কবে তোমার মনের কথা শুনবে বলো তো? মিম এবার রেগে বলল, এই আপনাকে কে বলেছে যে আমি আমার মনের কথা শুনি না? আরিফ বলল, শুনো বুঝি। বলতে বলতে আরিফ কিছুটা মিমের সামনে চলে আসলো। মিমও আরিফের সাথে তর্ক করতে করতে পিছাচ্ছে। হঠাৎই আরিফ মিমের পেছনে ছাদের কার্নিশে দুই হাত রেখে বলল, মিম, আর না। মিম একটু পেছনে ঘুরে দেখলো আস্তে আস্তে ছাদের একেবারে কিনারে চলে এসেছে। বুঝতে পেরেই একটা ভয়ের তো ঢুক গেল। আরিফ মিমকে এক টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, যান, একবার আমার হয়ে যাও। সারা জীবন যত্ন সহকারে রেখে দেব। যত খারাপ পরিস্থিতি আসুক, কখনোই তোমার হাত ছাড়ব না। মিম সামনের আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে, আর আরিফ পেছন থেকে তার দুইটি বাহুর ভেতরে মিমকে রেখে ছাদের কার্নিশে দু হাত রেখে দাঁড়িয়ে আছে। মিমের গায়ে আরিফের একটু স্পর্শও লাগছে না, তবুও মিমের হাত পা যেন অসাড় হয়ে আসছে। শরীরটা যেন মৃদু মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলে উঠল, ছাড়ুন, আমাকে যেতে দিন। আরিফ একটু নিঃস্বার্থ কণ্ঠে বলল, একবার আমার হয়ে যাও না মিম। তুমি বিহনে আমার এই একাকিত্ব আমাকে আগুনের চেয়েও মারাত্মক দহিত করছে। তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারছি না। মিম নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে আরিফের দিকে ফিরে তাকালো। চোখ পড়ল আরিফের নেশালো দৃষ্টিতে। আজ আরিফকে একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোন একটা ঘোর আরিফকে যেন ঘিরে রেখেছে। মিম কিছু বলার জন্য ঠোঁট ফাঁকা করতেই আরিফ মিমের ঠোঁটে এক আঙ্গুল ছোঁয়ালো। মিম লক্ষ্য করলো আরিফের চোখ দুটো আজ ঘোলাটে। মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। কেমন একটা নেশাক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মিমের মুখের পানে।
মিমের হঠাৎই মনে হলো আরিফ তার মুখের দিকে ঝুঁকে আসছে। মিম অন্যদিকে ফিরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। তারপর কি ভাবলো কে জানে, উত্তেজিত হয়ে আরিফের গালে ঠাস করে কষে একটা চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই ছুটে পালাতে চাইল, কিন্তু আরিফের পুরুষালী একটা হাত মিমের আরেক হাত টেনে ধরল। আরিফ মিমের দিকে না তাকিয়ে সামনের দিকে ফিরে বলল, মিম, তুমি আমায় চিনতে পারলে না। যখন তুমি আমাকে বুঝবে, পাওয়ার জন্য বারবার খুঁজবে, হয়তো তখন আমি আর তোমার জীবনে এক্সিস্টই করব না। বলে মিমের হাতটাকে ছেড়ে দিল। মিমও ছুটে নিচে চলে গেল। আরিফ এক নজরে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে, দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি করে আমাকে এতটা নীচ ভাবতে পারলে? আমি তো শুধু তোমার কপালটাই ছোঁয়াতাম। দুপুরের কড়া রোদের পাশাপাশি মানুষের শরীরের ছায়াটাও যেন বিদায় নিয়েছে। একটা ঘর্মাক্তক দুপুর পার হয়ে ধরণীতে দেখা দিয়েছে এক স্নিগ্ধ বিকেল। দুপুরের ঘটনার পর মিম আর বাহিরে বের হয়নি, যদি চোখে চোখ পড়ে যায় আরিফের সেই ভয়ে। মিম জানে আরিফ তাকে কিছুই বলবে না, এমনকি বাড়ির কাউকেই এ ব্যাপারে অবগত করবে না। তাও এক অনাকাঙ্ক্ষিত ভয় যেন তাকে ঝাঁকিয়ে ধরেছে। মিমের কি এক অদ্ভুত বিশ্বাস আরিফের প্রতি। মিম জানে আরিফের দ্বারা তার কোনো ক্ষতি কোনো কালেই সম্ভব না। দুপুরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মিমকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। সেটা কি একমাত্র আরিফের প্রতি টান, না সেটা কেবলই অপরাধবোধ? আরিফের প্রতি মিমের আকস্মিক কর্মকাণ্ড আরিফের পাশাপাশি মিমকেও এক অদ্ভুত দহনে পোড়াচ্ছে। আরিফ কি তা জানে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। সদ্য যৌবনে পা দেওয়া কিশোরী মিম নিজের মনটা অনেক আগেই আরিফের নামে লিখে দিয়েছে। কিন্তু কি লজ্জা! এই কথা তার মন স্বীকার করলেও তার মস্তিষ্ক মানতে চায় না। কি করেই বা মানবে? দীর্ঘ ২৭ বছর আগে এই একই প্রেমঘোরের কারণে এই বাড়ির একমাত্র আদরের মেয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল খানবাড়ির। আবির আর মেঘাপু এই বাড়িরই ছেলে-মেয়ে, তাদের ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু মিম আরিফকে ভালোবাসলে যদি ফুপ্পির সাথে আবারও সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে তো ফুপ্পি ভিতর থেকে এবার শেষ হয়ে যাবে। সেই কলঙ্ক মিম নিজের কাঁধে কখনোই নিতে পারবে না। মেয়ে মানুষ অল্প বয়সেই যেন নিজের ম্যাচুরিটির পরিচয় দেয়, এই কিশোরী যেন তার জলযন্ত্র প্রমাণ। হয়তো আরিফ তা ভাবছে না, তাই এক গভীর সম্পর্কে নিজেকে আটকাতে চাচ্ছে। আবার এটাও হতে পারে আরিফও একই চিন্তায় বিভোর, কিন্তু তার মন মানতে চায় না। এত কিছু হিজিবিজি ভাবনার মাঝে বাহিরে ড্রয়িং রুমের শোরগোল শুনে মিমের ধ্যানমগ্ন হলো। সবার কথা একত্রে ড্রয়িং রুমে শোনা যাচ্ছে। মিম ছুটে গেল ড্রয়িং রুমে, দেখল তানভীর এসেছে। তাকে নিয়েই আদি খুশিতে হইচই করছে। আবির ভাইয়া, মেঘাপু, বৌমনি, আদি, ফুপ্পি, জান্নাত আপু, আইরিন সহ সকলেই সেখানে উপস্থিত। কিন্তু তাও যেন মিমের চোখ অন্য কাউকে খুঁজছে। মিমের চোখ দুটো ব্যাকুল, অস্থির নয়নে ড্রয়িং রুমের চারিদিকে তাকিয়ে আরিফকে খুঁজল। কিরে মিম, এত দূরে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়, বলেই হাঁক ছেড়ে ডেকে উঠল তানভীর। মিম হকচকিয়ে বলল, আসছি ভাইয়া। বলেই সকলের সামনে গেল মিম। হঠাৎই মেঘ বলে উঠল, মিম, তোর চোখ মুখগুলো এমন ফুলে আছে কেন? তোর কি শরীর ঠিক আছে? মিম কিছুটা থতমত খেয়ে বলল, ইয়ে মানে হ্যাঁ আপু, আমি ঠিক আছি। পাশ থেকে বন্যা বলে উঠল, আমার ছোট ননদিনীর মুখটা এত ভীষণ কেন দেখাচ্ছে? মিম মুখটাকে একটু কাচুমাচু করে বলল, আসলে বৌমনি, ঘুমিয়েছিলাম তো, হয়তো তাই একটু অন্যরকম লাগছে। তোমরা কি শুরু করলে বলো তো? এই মিম, আমার পাশে এসে বস, বলে উঠল তানভীর।